এখন আমি আলোচনা করব জার্মান রেনেসাঁ, যেহেতু জার্মানিকে পৃথিবীর শ্রেষ্ঠ করে তুলল, জার্মান রিলেট রেনেসাঁ বলা হয়। তাহলে বাঙালি রেনেসাঁ কেন বাঙালিদেরকে পৃথিবীর সেরা করে তুলতে পারলো না? বাঙালি রেনেসাঁর সমস্যাটা কি? আর জার্মান রেনেসাঁ গেল আলোর দিকে গেল, বাঙালি রেনেসাঁ কেন অন্ধকারের দিকে গেল, সেটাই আমি এখানে আলোচনা করব। তো বা ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি রবীন্দ্রনাথ ঠাকুর না মির্জা গালিব, এটা আমাদের বেসিক কিছু জিনিস বুঝে আমরা জার্মান রেনেসাঁর সাথে তুলনা করব। যে ভারতবর্ষে কি আমরা এক নাম্বার? মোটেই না। ভারতবর্ষে এক নাম্বার হলে গিয়ে ইকবাল। তো ইকবাল যেহেতু পাকিস্তান প্রস্তাব করেছিলেন, ভারতীয়রা মির্জা গালিবের কবিতা খুব শুনে। গালিব হলে গিয়ে, মির্জা গালিব হলে গিয়ে ইসের আগেই, প্রায় 60 বছর আগে তার জন্ম। হ্যাঁ, তো 60-70 বছর আগে জন্ম কার? এই ইকবালের। তো ইকবালই কিন্তু গালিবকে আবার তুলে এনেছেন। গালিবকে প্রায় ধ্বংস করে ফেলেছিল বঙ্কিম এবং রবীন্দ্রনাথ ব্রিটিশ দর্শন দিয়ে। কিন্তু এখানে আমি বুঝতে হবে যে জার্মান রেনেসাঁ কান্ট থেকে শুরু, এবং জার্মান যে একদল পৃথিবীর শ্রেষ্ঠ দার্শনিক জার্মানিতে আসলেন, এবং জার্মানির যে দেখা যাচ্ছে বিজ্ঞান, সেটা হলো কি ব্রিটিশ, ফ্রেঞ্চ, আমেরিকা, কানাডা মিলে যত আবিষ্কার করতে না পারতো, জার্মানি একাই তত আবিষ্কার করতো। আর বাঙালি রেনেসাঁ কিন্তু কোনো আবিষ্কারের দিকে যায়নি। তাহলে বাঙালি রেনেসাঁর সমস্যাটা কি? বাঙালি রেনেসাঁ কেন আবিষ্কার করে না, আর জার্মান রেনেসাঁ কেন আবিষ্কার করে? তাহলে বাঙালি রেনেসাঁ আমাদের বুঝতে হবে যে বাঙালি রেনেসাঁ হলো গিয়া এক ধরনের কলোনিয়াল মেন্টালিটির লোকদের দ্বারা, একদল ব্রাহ্মণের দ্বারা, যারা হলো কি ফুলের মাঝে ঘুমিয়ে পড়ে ফুলের মধু খেয়ে। মানে খুব সুন্দর একটা গান, তার মধ্যেও একটা অশ্লীল আমাকে বলবো, যে যারা যখন বাঙালিরা পরিশ্রম করে না, তাদের এই ধরনের এই লেখা এটা একটা অপরাধের পর্যায়ে পড়ে। তো ডিএল রায়ের মতো ভালো রাইটারও কিন্তু এরকম একটা অশ্লীল বলবো অপরাধের একটা লাইন লিখে ফেলেছে। কারণ বাঙালিকে এখন পরিশ্রম করতে হবে, পৃথিবীর বিশ্বসভায় টিকে থাকতে হলে বাঙালিকে পরিশ্রম করতে হবে। তো পরিশ্রম করতে গেলে আমাদেরকে, আর জার্মান রেনেসাঁ কি পরিশ্রমের দিকে একেবারে ঝাঁপিয়ে পড়েছে গোটা জার্মান জাতি। যেরকম কান্ট বলেছেন যে কথা হলো বিউটিফুল, কাজ হলো সূর্য। তাহলে কথা ও কাজের মধ্যে যে পার্থক্য, এটা কিন্তু ইমানুয়েল কান্ট করে দিয়েছেন, এবং এই কান্টের দর্শনই কিন্তু পরবর্তীতে উইলিয়াম জেমসের মাধ্যমে আমেরিকায় গেছে, এবং ওখানে প্র্যাগমেটিজম বা প্র্যাকটিক্যাল চিন্তাভাবনার, যে আমেরিকা যে প্র্যাকটিক্যালি গোটা দুনিয়ার মাথা হয়ে বসছে, তার পিছনে কিন্তু জার্মান দর্শন। তাহলে বাংলায় জার্মান দর্শনের কথাখানি শুনাম, এটা একটু দেখি যে বাংলায় কিন্তু জার্মান দর্শন আসতে দেয়নি কারা? এই কলকাতার যারা রেনেসাঁর, বাঙালি রেনেসাঁর যারা, যে বাঙালি রেনেসাঁর মারাত্মক ভুলগুলো, এটা আমার এই নাম কি বলে, এই বক্তৃতার মূল টাইটেল। ঠিক আছে? তাহলে বাঙালি রেনেসাঁর মারাত্মক ভুল কি? যে এটা হলো গিয়া জার্মানির দিক থেকে মুখ ফিরিয়ে আছে, এবং ইরানের দিক থেকে মুখ ফিরিয়ে আছে। যেমন একটা মানে এই পাঞ্জাবি একজন আদিত্য চোপড়া, যশ চোপড়ার ছেলে, তিনি কিন্তু একটা মোহাব্বতে নামে একটা মুভি করেছিলেন। অমিতাভ এবং শাহরুখ দুটোতে মুখোমুখি ছিলেন। অমিতাভ আর শাহরুখ খান যদি মুখোমুখি হয়, তাইলে কী ধরনের একটা মুভি হতে পারে? তো কাজে যারা হিন্দি ছবি দেখে, তারা এই মোহাব্বতাইন মুভিটা সবাই দেখেছে। আদিত্য চোপড়া এটা ডিরেক্টর ছিলেন, এবং দুইটা প্রধান চরিত্র ছিল, একটা হলো গিয়া অমিতাভ, আর একটা হলো শাহরুখ খান। তাহলে এইখানে কিন্তু একটা ডায়লগ ছিল, যে বলছে যে অমিতাভকে বলছে যে যে আপনি उन दो लोगों से पीठ मुड़ करके खड़ा हुआ है जो आपसे ज़्यादा, সবচেয়ে ज़्यादा দুনিয়া में प्यार करता है। তার মানে একটা হলো গিয়া তার মেয়ের দিকে, এখন ওই হঠাৎ করে তাকায় ছবিটার দিকে দেখতেছে যে ওখানে শাহরুখ খানের ছবি পড়ছে, এবং নাম কি বলে ইসের, নাম কি বলে, ঐশ্বরিয়ার ছবি পড়েছে। তাহলে ঐশ্বরিয়া আর শাহরুখ এই দুজনেই সবচেয়ে বেশি ভালোবাসে অমিতাভ, কিন্তু অমিতাভ এদেরকে মনে করেছে শত্রু। তো এই বাঙালি রেনেসাঁ হলো গিয়া জার্মান দর্শনকে শত্রু মনে করে, এবং ইরানি দর্শনকে শত্রু মনে করে। অনেকে বলবেন যে জার্মান দর্শন আনেনি, বুঝলাম, কে আনেনি, আমি সেটা নাম করে দিই। জার্মান দর্শন কিন্তু মাইকেল আনেনি, মাইকেল মধুসূদন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, তারপরে নাম কি বলে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, তারপরে এই অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে রবীন্দ্রনাথ ঠাকুর, জীবনানন্দ দাশ, যে প্রেমেন মিত্র, এই বুদ্ধদেব বসু, কেউ কিন্তু জার্মান দর্শন আনেনি। আর একজনই আনার কিছুটা চেষ্টা করেছিলেন, তারপরে তিনি অল্প বয়সেই মারা যান, সেটা হলো গিয়া বিবেকানন্দ। তাহলে এই জার্মান দর্শন যেহেতু বাংলায় আসেনি, বুঝলাম, তাহলে ইরানি দর্শন কীভাবে আসেনি? ইরানি একটা কথা প্রায়ই বলা হয় যে ইরানি দর্শন, নাম কি বলে, ইরানি দর্শন কি করছে, ইরানি দর্শন আপনার ইরানি দর্শন আনছে কে? ইরানি দর্শন এনেছে হলো গিয়া যে ইরানি দর্শন এনেছে হলো গিয়া এই ইরানের যে দর্শন, সেটা কে এনেছে? ইরানের দর্শন এনেছে, ইরানি দর্শন কে এনেছে? ইরানের দর্শন এনেছে মানে ওই রাজা রামমোহন রায় জন্ম 1777 সালে, 72 সালে, এবং তাকে আমরা কেউই পড়ি না। রাজা রামমোহন রায়ের কেউ কোনো বই পড়েছে বাঙালিতে এখন খুব কম, নাই বললে চলে। কিন্তু
প্রায় 20 বছরের মধ্যে আরেকজন আসেন, তিনি হলেন গিয়ে 1797 সালে মির্জা গালিব। ইনি ভারতের সবচেয়ে জনপ্রিয় কবি। উত্তর ভারত, দক্ষিণ ভারত, বাংলায় মির্জা গালিব অতটা চলে না, বাংলায় চলে কি এই রবীন্দ্রনাথ ঠাকুর, এই অবনীন্দ্রনাথ ঠাকুর, তারপরে আরেকটা হলো গিয়া এই বুদ্ধদেব বসু, সমরেশ বসু, সমরেশ মজুমদার, সুনীল গঙ্গোপাধ্যায়, এগুলো। তাই এগুলো কিন্তু কেউই ইরানি দর্শনকে আনেনি, এবং ইরানি দর্শনের বিরুদ্ধে একটা বই লিখে ফেলেছেন, ছোট গল্প লিখেছেন, সেটা হলো গিয়া ক্ষুদিত পাষাণ। ক্ষুদিত পাষাণ কি ইরানি সভ্যতার একটা বাড়িতে ঘুরঘুর করছে, কে ঘুরঘুর করছে হলো গিয়া এই নাম কি বলে, একটা পাগল ঘুরঘুর করে, পাগলা মিহির, মানে ওই বাড়িতেই 2 রাত্রি ছিল, এবং ওই বাড়িতে কিছু ইরানি বাদীদের ছবি ঘোরাফেরা করে, হ্যান ত্যান। এগুলো কি মানে অতি স্বৈরাচারের কাহিনী এরকম দেখাচ্ছে। আসলে কি ইরানিরা স্বৈরাচার ছিল? মোটেই না, ওরা ছিল দিলওয়ালা লোক। আর স্বৈরাচার কারা? স্বৈরাচার বলতে পারি বিশেষ করে কলোনিয়াল স্বৈরাচার এবং ইন্টারনাল স্বৈরাচার, দুইটাই হলো। ভিতরে স্বৈরাচার, বাইরে স্বৈরাচার হলো ফ্রান্স, আর ইংল্যান্ড সে থেকে কিছুটা ভালো, কারণ ওরা ভিতরে গণতান্ত্রিক আর বাইরে স্বৈরাচার। বিভিন্ন দেশে তারা, এই দেশে থেকে তারা লুটতরাজ, যত রকম অপরাধ কর্ম, এগুলো ব্রিটিশ একসময় করে গেছে। পরবর্তীতে কিছুটা সংশোধন হয়েছিল, কারণ তাদের ভিতরে গণতন্ত্র ছিল, কিন্তু এই গণতন্ত্রটাও কিন্তু ইরান থেকেই শেখা। কিন্তু আমাদের হয়েছে কি, এই আমরা যে এই যেমন এই কান্টের একটা কথা আছে, কান্টের কথাটা এরকম, সেটা হলো গিয়া যে সভ্যতার মূল হলো গিয়া জার্মান। এই যে জিনিসটা আগে বুঝে নেন, জার্মানি কথাটা আসছে কীভাবে? জার্মিনেশন থেকে, মানে অঙ্কুরোদ্গম থেকে, জার্ম থেকে, বীজ থেকে। তো এই নাম কি বলে, এই হলো গিয়া বীজ, সভ্যতার বীজ হলো কি জার্মানি। কারণ এই জার্মানিরাই কিন্তু যখন জার্মানির লোকই যখন ফ্রান্সে গেছে তখন তারা ফ্র্যাঙ্ক হয়েছে, জার্মানির লোকেরা যখন ইংল্যান্ডে গেছে তাদেরকে বলা হয়েছে অ্যাংলো সাকসান, জার্মানির লোক যখন অস্ট্রিয়া গেছে তারা বলা হয়েছে অস্ট্রোগত, জার্মানির যখন স্পেনে গেছে তখন বলা হয়েছে ভিসিগত। তাহলে জার্মানি কিন্তু ইউরোপের প্যারেন্ট কান্ট্রি। তাহলে এই জার্মানি কিন্তু ওখান থেকেই, মানে জার্মানির লোকেরা আসছিল কোথায়? এই নরওয়ে, সুইডেন থেকে, স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রি থেকে। তাহলে এই জার্মানিকে আমাদের বুঝতে হবে, জার্মানরা কী হয়েছে যে রেনেসাটা লেট হলেও কিন্তু জার্মান রেনেসাটা পরিপূর্ণ। কারণ ওই যে কান্টের ওই কথাটা আমি বলি, যে কান্ট বলেছে যে সভ্যতার, ইউরোপীয় সভ্যতার মূল হলো জার্মানরা, কাণ্ড হলো গিয়ে আপনার নাম কি বলে ইটালিয়ান, আর এই ফুল হলো গিয়া ফ্রান্স, আর ফল হলো গিয়া ব্রিটিশ। তাহলে ব্রিটিশদেরকে, তাহলে মূল বলতেছে জার্মানদেরকে, আর ফল বলতেছে ব্রিটিশদের। কারণ ব্রিটিশরা তখন কান্টের সময় কিন্তু জার্মানি এত নাম করেনি। কান্ট থেকেই জার্মান দর্শনের শুরুয়াত, এবং পরিপুষ্টি প্রবৃদ্ধি গোটা ইউরোপের সেরা কিন্তু এই কান্টের দর্শনটাকে, আজমাকে ওটা ব্যবহার করেই কিন্তু পৃথিবীর টপ হয়ে গেল জার্মানি। তো কান্টের দর্শনের ফলে কান্ট একটা সূর্য, তারপরে আরেকটা সূর্য এসে যায় জার্মানিতে, সেটা গেটে, তারপর আরেকটা সূর্য এসে যায়, সেটা হলো গিয়া এই কান্ট গেটে, এবং আরেকটা হলো গিয়া আপনার কান্ট গেটে, এবং আরেকটা হলো গিয়া কান্ট গেটের পরে হেগেল। তাহলে এই যে তিনটে সূর্য জার্মানিতে চলে আসলো, এবং এর পিছনে জার্মান দর্শন কিন্তু ব্রিটিশ দর্শন থেকে সেরা। ব্রিটেনে একটা সূর্য ছিল, সে শেক্সপিয়ার, কিন্তু তিনি কিন্তু ইরানের ঋণটা স্বীকার করেনি। কিন্তু জার্মানি কী হলো, ওটাকে আমরা একটা ঘুরিয়ে বলতে পারি যে সভ্যতার বীজ যদি ইরান হয়, সভ্যতার ফল হলো গিয়া জার্মানি। তাহলে বুঝতে হবে, তাহলে আমরা বীজের দিকেও নাই, ফলের দিকেও নাই বাঙালি। ফল পাই, ফল পেলে ফলের মধ্যে বীজটা বাইর করে আবার একটা হতে পারে। এটা কিন্তু জার্মানিকে আমরা পক্ষ ফল বলতে পারি, কারণ তার ভিতরে কিন্তু ইরানি বীজটা দৃশ্যমান। কিন্তু এই ব্রিটিশকে আমরা পক্ষ ফল বলতে পারি না, কারণ এই সভ্যতা ভেঙে পড়তেছে, মানে ইংল্যান্ড এবং সভ্যতাটা ভেঙে পড়তেছিল ইংল্যান্ড এবং ফ্রান্সে। এই জন্য তো দুটো বিশ্বযুদ্ধে চ্যালেঞ্জ করার সাহস পেয়েছিল জার্মানি। কারণ দেখতে জার্মানরা একটা কথা বলতো, কি কিন্তু ডোর এন্টার বিল্ডিং ইন কলাপস, যে দরজায় লাথি মারো গোটা বিল্ডিং ভেঙে পড়বে। তাহলে গোটা ইউরোপিয়ান সভ্যতার মধ্যে প্রাণ বন্যা বইয়ে দিয়েছিল কি জার্মানি। তো সেই জার্মান সভ্যতার দিকে কিন্তু বাঙালি রেনেসা কিন্তু মুখ ফিরিয়ে আছে। আর কি মুখ ফিরিয়ে আছে, একটা মুখ, এবং এর পিছনে ছিল রবীন্দ্রনাথ ঠাকুর। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে এই রবীন্দ্রনাথ ঠাকুর যে এটা লিখলেন 1892 সালের দিকে, তিনি লিখলেন নাম কি বলে, এই ইরানের বিরুদ্ধে লিখলেন ক্ষুদিত পাষাণ। তো এখানে আমরা দেখব যে পরবর্তীতে যখন ইকবাল কিন্তু তারও 10 বছর পরে তিনি ইউরোপিয়ান সভ্যতা, মানে ভারতীয় সভ্যতায় প্রকট হলেন, তিনি হলেন গিয়া ইথে গেটলেন নাম কি বলে, সারে জাহাঁ সে আচ্ছা, 1904 সালে লিখলে শুরু করেন। সারা পৃথিবীর থেকে ভালো কি হিন্দুস্তান হামারা, হাম বুলবুল হে ইসকি গুলসিতা হামারা, মজহব নেই সিখাতা আপস মে বেইর রাখনা।
তাইলে এই যে যখন তিনি তারপরে 1905 সালে তিনি কেমব্রিজ চলে গেলেন পড়াশোনা করতে। কেমব্রিজে 1905 থেকে 8 সালের মধ্যে তিনি কেমব্রিজ থেকে মাস্টার্স এবং জার্মানির এই নাম কি বলে মিউনিক থেকে তিনি পিএইচডি করলেন। তাহলে তখন তার 1907 সালে তিনি লিখে দিলেন যে দিয়ারে মাগরিব কি রহনে ওয়ালো খোদা কে বস্তি দোকান নেই হ্যাঁ। তাহলে কি এখন মানে তিনি বললেন যে পশ্চিমা সভ্যতার যে খারাপ দিকগুলা এই জার্মানি কিন্তু এটা বের করে দিয়েছিল। জার্মানি যখন এটা বের করে দিয়েছিল তখন কিন্তু এই এবং জার্মানি বলতেছে যে ইন্ডিয়ান হিন্দু মুসলমানও ব্রিটিশের থেকে ভালো। তাইলে এই জিনিসগুলো কিন্তু এই প্রচার করা শুরু করলেন কে? নাম কি বলে? ইকবাল। তো ইকবাল যখন প্রচার করা শুরু করলেন তখন আমাদের মধ্যে এই রবীন্দ্র সমালোচনা নতুন করে শুরু হলো, বাঙালি সভ্যতার সমালোচনা নতুন করে শুরু হলো। তখন এই লিখলেন নাম কি বলে? বাঙালি বুদ্ধি ও তার অপব্যবহার, প্রফুল্লচন্দ্র রায়। প্রফুল্লচন্দ্র রায় লিখলেন বাঙালি বুদ্ধি এবং তার অপব্যবহার, যে বাঙালি খালি বুদ্ধি দিয়া খারাপ কাজ করতেছে, ব্যবহার করতেছে না, অপব্যবহার হইতেছে। এবং প্রফুল্লচন্দ্র রায় লিখলেন যে 100 বছর পর বাঙালি জ্ঞান গবেষণা কোথাও তার অস্তিত্ব খুঁজে পাবে না, কিন্তু আজকে তাই হয়েছে। উত্তর ভারতে বাঙালি শুনলে মারে, দক্ষিণ ভারতে বাঙালি শুনলে মারে, ইভেন এই উড়িষ্যার লোকও বাঙালি শুনলে মারতেছে, এই আসামের লোকও বাঙালি শুনলে মারতেছে। এর পিছনে কিন্তু আমাদের বুঝতে হবে যে সরষার দিয়ে যে তুমি ভূত তারবা, সরষের মধ্যেই তো ভূত। রবীন্দ্রনাথ দিয়ে তুমি সভ্যতাকে সংশোধন করবা, রবীন্দ্রনাথ নিজেই তো একটা কলঙ্ক। কীরকম কলঙ্কা? এই যে ইকবাল 1935 সালের 14ই ফেব্রুয়ারি তিনি দেখা করতে গেলেন কোথায়? 1935 সালের 14ই ফেব্রুয়ারি তিনি দেখা করতে গেলেন পাঞ্জাবে, কিন্তু তিনি ওখানে দেখা গেল যে ইকবাল তার সাথে দেখাই দিলেন না রবীন্দ্রনাথ ঠাকুরের কাছে। কত কষ্ট করে, কত দূর থেকে তিনি গেলেন, কিন্তু তাকে দেখা দিলেন না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 1861 সাল থেকে 1841 সাল পর্যন্ত 80 বছরের যে লম্বা জীবন তিনি করেছেন, এটা একটা কলঙ্কময়। উত্তর ভারতে একটা ডায়লগে আছে, রাহজান কো সামজাতু রাহবার, আপনার ডাকাতকে তুমি মনে করছো তোমার পথ প্রদর্শক। এই যে আমাদের যে ওগো আস্ত রাজাসনে ঘরের বাহিরে, এটা কি বলেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। আর নজরুল কি বলছেন? থাকবো না কেউ বদ্ধ ঘরে, দেখবো আবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশান্তরে ছুটছে তারা কেমন করে। এই যে একটা আগ্রহ তৈরি করতেছিলেন নজরুল, কারণ নজরুল উর্দু সাহিত্যটাকে প্রচণ্ড ভালোভাবেই পড়েছিলেন এবং তিনি মানে ফার্সি সাহিত্যও পড়েছিলেন, কিন্তু এই ইউরোপিয়ান দর্শন নজরুলের জানা ছিল না, ডিএল রায়েরও জানা ছিল না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে ডিএল রায় বা প্রফুল্লচন্দ্র রায় বা প্রফুল্লচন্দ্র রায় কি ডিএল রায় কী লিখলেন? ডিএল রায় লিখলেন আনন্দবিদায়, যেখানে রবীন্দ্রনাথকে অপমান করে কথাবার্তা আছে। তাইলে তার থেকেও বেশি অপমান করলেন কে? সেটা হলো গিয়া এই বেগম রোকেয়া। বেগম রোকেয়া বাঙালিকে পুরুষ বলেই স্বীকার করলেন না, তিনি বললেন যে বাঙালি হলো গিয়ে পুরুষিকা। তারপরে তিনি বললেন বাঙালি হলো গিয়া এই পদ্মিনী, বাঙালি পদ্মিনী, পুরুষিকা, তারপরে বাঙালি নায়িকা। তাহলে এই কথাগুলো কেন বলেন? আরও বললেন তিনি যে বাঙালি পুরুষ হলো ড্রয়িং রুমে সাজিয়ে রাখার বস্তু। এটা 1902 সালে লেখা, 1910 সালে তিনি পাবলিশ করেছেন। তাহলে এই যে তিনি আগে লিখলেন পরে পাবলিশ করলেন, ব্যাপারটা কি? এটা বুঝতে হবে যে কারণ তখন ইকবালটা তিনি লিখে ভিতরে রেখে দিয়েছিলেন, কারণ বাঙালি সভ্যতার যে রবীন্দ্রনাথ ঠাকুর বা বঙ্কিম তখনও দবদবা ছিল, ইকবাল তখনও তত প্রতিষ্ঠিত হয়নি। কিন্তু 1910 সালে যখন তিনি প্রতিষ্ঠিত দেখলেন যে ইকবাল মানে ইটা লিখে ফেললেন, না কি বলে মার্চ 1907 এই গল্প, যেখানে তিনি ওয়েস্টার্ন সভ্যতাকেও ছোটো করতেছেন এবং ওয়েস্টার্নরাও কিন্তু তার প্রতিবাদ করার সাহস পাচ্ছে না, কারণ তিনি তো যখন তিনি এই নাম কি বলে এই থিসিস মানে পিএইচডি থিসিসটা সাবমিট করেছিলেন, সেখানে কিন্তু জার্মানরা তা টেস্ট করেছে, জার্মান দর্শন হাফিজ হয়ে গেছে। এই লোকটার নাম হলো গিয়া ইকবাল, আল্লামা ইকবাল। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে 1930 সালে এই আল্লামা ইকবাল যখন পাকিস্তান প্রস্তাব করলেন, তখন কিন্তু আমাদের এই রবীন্দ্রনাথ ঠাকুর আর প্রমোদ চৌধুরী আর শরৎচন্দ্র কেউ এটা সাহস পেলেন না, কারণ এই 1930 কিন্তু 1907 সাল থেকে 23 বছর পর, এই 23 বছর ধরে লাগাতার আক্রমণ চালিয়ে গেছেন কে? বাঙালি দর্শনের উপরে, এই ব্রিটিশ দর্শনের উপরে এবং ফ্রেঞ্চ দর্শনের উপরে, কে? আল্লামা ইকবাল। এবং এই সময়টায় রবীন্দ্রনাথ ঠাকুর কিন্তু আত্মরক্ষা করেছেন, হাম্বিতম্বি কিছু রবীন্দ্রনাথ ঠাকুরও করেছেন এবং করেছে শেষের কবিতা যদি আপনি 1928 সালে, এখানে কিন্তু দেখবেন যে এই ইকবাল চরিত্রের আদলে কিন্তু অমিত চরিত্র তৈরি করেছেন রবীন্দ্রনাথ ঠাকুর, কারণ প্রথম লাইনটাই হলো শেষের কবিতার যে অমিত কি অক্সফোর্ড পাস, আর তিনি ব্যারিস্টার, অমিত রয় ব্যারিস্টার। তাহলে ইকবাল ব্যারিস্টার, আর ইকবাল কিন্তু ওই কেমব্রিজ থেকে পড়াশোনা, তো কেমব্রিজটাকে তিনি করেছেন অক্সফোর্ড, এবং দুজনেই ব্যারিস্টার দেখাচ্ছেন এবং তিনি দেখাচ্ছেন যে ইকবাল প্রচণ্ডভাবেই অমিত প্রচণ্ডভাবে রবীন্দ্রনাথের বিরোধী, কিন্তু শেষ মুহূর্তে এসে রবীন্দ্রনাথের কাছে সারেন্ডার করে। অনেকেই বলে যে বাংলা সাহিত্যে যে এই যারা 30-এর সাহিত্য ওদেরকে উল্লেখ করে তিনি আসলে অমিত, আসলে এটা না, কারণ এরা কিন্তু কেউ অক্সফোর্ড বা কেমব্রিজ থেকে না।
আমাদের যারা বাংলা সাহিত্যে যারা এই সময় যে পঞ্চপ্রদীপ বলি, বুদ্ধদেব বসু বলি, আর নাম কি বলে এই প্রেমেন মিত্র বলি, শক্তি চট্টোপাধ্যায় বলি, আর এই নাম কি বলে এই যারা ওই সময় খুব নামকরা ছিল এই 30-এর সাহিত্য আন্দোলনে, তারা কেউই কিন্তু অক্সফোর্ড কেমব্রিজতে না। কিন্তু প্রথম কথা এলো যে অমিত রায় ব্যারিস্টার, তারপরে কি সে এই কেমব্রিজের গ্রাজুয়েট, অক্সফোর্ডের গ্রাজুয়েট, এই শেষের কবিতায়, তাহলে 1928 সালে। তাহলে এইগুলো আমরা খেয়াল করতে থাকবে যে তার আগেই কিন্তু 1922-23 সালে প্রমোদ চৌধুরী লিখতেছেন যে এই নাম কি বলে হিন্দুস্তানিরা আম খাও, কি বলে যে পের মাত পের মাতগুলো, আম খাও পের মাতগুলো। তো এখানে বোঝাচ্ছে যে তুমি সুভদ্রাকে এনজয় করো, কিন্তু তাই বলে যে মানে মূলে যেও না, এটা কিন্তু মানে ইকবালের কথাও না পশ্চিম। কিন্তু যখন 1930 সালে এই তিনি পাকিস্তান প্রস্তাব করে বসলেন, কে পাকিস্তান প্রস্তাব করে বসছেন এই এই এলাহাবাদে, নাম কি বলে, এবং সেটা 16 পৃষ্ঠা আপনারা পড়ে দেখতে পারেন। অসাধারণ একটা পৃথিবীর সমস্ত দর্শন আলোচনা করে, ওয়েস্টার্ন দর্শন কেন খারাপ, ইস্টার্ন দর্শন কেন ভালো, এগুলো কিন্তু বিস্তারিত আলোচনা করেছেন। তখন কিন্তু চুপ হয়ে গেছিলেন কে, এই প্রমোদ চৌধুরী। 1930-এর পরে কোনো তার এই এই দার্শনিক প্রবন্ধগুলো খুঁজে পাবেন না। তো এর পিছনে কারণ হলো গিয়ে ওই আল্লামা ইকবাল। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে আল্লামা ইকবাল এই নাম কি বলে গোটা এই ভারতে পাঞ্জাবি নেতৃত্ব প্রতিষ্ঠা করেছিল, আর বাঙালি নেতৃত্বকে ঝেঁটিয়ে বিদায় করে দিয়েছিল। এর ফলে হয়েছে কি যে রবীন্দ্রনাথের বইগুলো যদি আপনি ট্রান্সলেট করে হিন্দিতেই করেন, তাহলে প্রকাশের খরচটা উঠে আসে না, কারণ এই রবীন্দ্র এই ঘুমপাড়ানি সঙ্গীত ওদের ভালো লাগে না। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে উর্দু সাহিত্যে কী আছে, খুদি আছে, বেখুদি আছে, মানে আত্মপ্রতিষ্ঠা আছে, আত্মত্যাগ আছে। তো এই জিনিসটা বাঙালির সাহিত্যে খালি আত্মত্যাগই আছে, আত্মপ্রতিষ্ঠা সেভাবে আসে না। আত্মপ্রতিষ্ঠা আসলেও আত্মপ্রতিষ্ঠা আছে বিচ্ছিন্নতার মাধ্যমে। কাজে বাঙালিকে মানে বাঙালি যদি আত্মপ্রতিষ্ঠা করে, অনেক ক্ষেত্রেই দেখা যায় তারা অশুদ্ধ উপায়ে অবলম্বন করে আত্মপ্রতিষ্ঠা করে, যেটা তার ব্যক্তিত্বকেও করে না, মানে শ্যুট করে না, ব্যক্তিত্বকে প্রতিষ্ঠা করে না। ফলে বাঙালি হয় কি ভারতবর্ষের প্রধানমন্ত্রী হতে পারে না। আজ পর্যন্ত মানে শিখরা কিন্তু ভারতে যে 9 কোটি বাঙালি আছে, শিখরা কিন্তু অত নাই। কিন্তু দেখা যাচ্ছে যে তিনজন পাঞ্জাবি তারা ভারতের প্রধানমন্ত্রী হয়েছে, কিন্তু পশ্চিমবাংলার কেউ ভারতের প্রধানমন্ত্রী হইতে পারে নাই, কারণ বাঙালিকে তারা বিশ্বাসী করে না। উত্তর ভারত, দক্ষিণ ভারতের লোকেরা বাঙালিকে বিশ্বাসী করে না। তাহলে এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে এই যে গোটা 1905 থেকে 1930 সাল পর্যন্ত এই 23 বছরের নিরবচ্ছিন্ন সাহিত্য চর্চার ফল হলো গিয়ে পাকিস্তান প্রস্তাব। এবং পাকিস্তান প্রস্তাবের পর থেকে কিন্তু আস্তে আস্তে আমরা দেখব যে এই নজরুল কিন্তু এর আগে কি ছিল, যে তিনি রবীন্দ্র ভক্ত ছিলেন, আস্তে আস্তে তিনি হয়ে গেলেন ইকবাল ভক্ত। এবং তিনি আমি আমার আরেকটা ভিডিও আছে, ওখানে আপনি আপনার ওই নজরুলের প্রবন্ধগুলো পড়লে বুঝতে পারেন যে তিনি পাকিস্তানের পক্ষে চলে যাচ্ছেন। ইভেন পাকিস্তান প্রস্তাব 1940 সালে লাহোরে করলেন, তখন কিন্তু নজরুল কিন্তু ওই হক সাহেবের পত্রিকায় ছিলেন, এবং তিনি কিন্তু ইসমাইল হোসেন সিরাজির প্রশংসায় ইসমাইল হোসেন সিরাজি পাঠাগার উদ্বোধন করছেন কলকাতার বুকে। তাইলে কি এই যে ইসলামের শ্রেষ্ঠত্ব, জার্মান দর্শের শ্রেষ্ঠত্ব, এগুলো কিন্তু মেনে নিচ্ছিলেন কে, নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। কিন্তু তিনি তো ছিলেন কমিউনিস্ট। তাহলে ইসলামিস্ট হয়ে গেলে পরে কমিউনিস্টরা কি নজরুলকে আর প্রতিভাবান বলবে? স্বাভাবিককার এই নাম কি গোলাম মুর্শিদের মতো বাংলার অধ্যাপক, যার পড়াশোনা অত্যন্ত কম, তিনি বলেছেন যে 1930 সালের পরে দেখা যাচ্ছে যে বাঙালি নজরুলের প্রতিভাটা কমে গেছে। ব্যাপারটা আসলে তা নয়। ব্যাপারটা হলো যে তিনি কমিউনিস্ট থেকে 1930 সালের পরে হয়ে গেছেন, ইসলামিস্ট হয়ে গেছেন। ফলে তার ভালো লাগছে না, তিনি প্রতিভা খুঁজতেছেন না নজরুলের মধ্যে। আর এই জিনিসটা আমাদের বুঝতে হবে যে নজরুলের যে একেবারেই বিপরীত তা না, কিন্তু রবীন্দ্রনাথ বা ইকবালের যে দুই রাজায় রাজায় যুদ্ধ হয়, উলু খগড়ায় যান যায়, তাদের তুলনায় তেলি উলু খগড়াকে এই নজরুল পড়াশোনা ইসের তুলনায় কম। নাম কি বলে, নজরুল বা রবীন্দ্রনাথের নজরুলের পড়াশোনা ইকবাল বা রবীন্দ্রনাথের তুলনায় অত্যন্ত কম। এই জিনিসটা যখন আমরা বুঝতে পারবো, তখন কিন্তু আমরা বুঝতে পারবো যে বাঙালি সভ্যতাটা কী কারণে অন্ধকারের দিকে চলে গেল, আর জার্মান সভ্যতাটা, জার্মান রেনেসা কেন আলোর দিকে চলে গেল। কারণ জার্মান রেনেসা একদিকে তারা মুসলমানের বীজ এবং ব্রিটিশ ফল দুইটাকেই একত্রে সমন্বয় ঘটিয়েছে কারা, এই জার্মান সভ্যতা। আর বাঙালি কিন্তু যে না আছে বাঙালির ইরানি বীজ, না আছে বাঙালির এই ব্রিটিশ জার্মান ফল। কাজে আমার কথাগুলি ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করুন, লাইক বাটন ক্লিক করুন। ধন্যবাদ।